সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় বাঁচা কিভাবে, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন সাভার থেকে ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এমপি, প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গুলশান থেকে যুক্ত আছেন মামুন রশিদ, অর্থনীতি বিশ্লেষক, এবং ইস্কাটন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন জাহিদুজ্জামান ফারুক, সিনিয়র সাংবাদিক। দর্শক, আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। দেশে করোনায় একদিনে আরও 14 জন সহ মোট মৃত্যু 283, নতুন শনাক্ত 1041, 750 জনই ঢাকার। খোলা স্থানে ঈদের জামাত করা যাবে না। করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেয়া শুরু। 4 প্রতিষ্ঠানের জন্য 2000 কোটি টাকার তহবিল ঘোষণা প্রধানমন্ত্রীর। করোনা দুর্যোগের মধ্যেও ধান বিক্রিতে ভালো দাম পাচ্ছেন কৃষক, বললেন মন্ত্রী। সংগ্রহের পরিমাণ বাড়ানোর দাবি কৃষকের। কার্যক্রমের গতি নিয়েও অভিযোগ। করোনা সম্পৃক্ত বর্জ্য যেখানে সেখানে ফেলায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি। মাটি ও পানিতে মিশে জীবাণু ঢুকতে পারে খাদ্যচক্রে, গবেষণা প্রতিষ্ঠানের শঙ্কা। এবং চলে গেলেন মুক্ত চিন্তার বাতিঘর জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। ভাষা ও সাহিত্যের পাশাপাশি অবদান রেখেছেন মুক্তিযুদ্ধে। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। আলোচনার শিরোনাম করেছি আজকে বাঁচা কিভাবে। দু ধরনের বাঁচার কথাই বলছি। আমাদের জীবন জীবিকা আমরা কিভাবে বাঁচাবো, সেই সঙ্গে আমাদের অর্থনীতিকে আমরা কিভাবে রক্ষা করতে পারি, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই যুক্ত হতে চাই মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে। ডাক্তার এনাম, আমরা আলোচনার শিরোনাম করেছি বাঁচা কিভাবে। সেই বাঁচা আমরা বলছি দু ধরনের বাঁচার কথাই। একদিকে জীবন কিভাবে রক্ষা করতে পারি, আর আরেকদিকে আমাদের জীবিকা এবং অর্থনীতি কিভাবে রক্ষা করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেটি আমাদের খবরের শিরোনামে রয়েছে যে করোনায় ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া শুরু করেছেন, আজকে উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনার টাকাগুলো মানুষজনকে দিবেন, তো এটি এক ধরনের উদ্যোগ। বিভিন্ন পর্যায়ে আপনার এর আগে থেকে মানুষজনকে ত্রাণ দিয়ে আসছিলেন, তো সেসব ব্যবস্থাপনা আপনাদের রয়েছে। তো সামনের দিনগুলোতে এই পরিস্থিতি মোকাবেলার জন্য আর কি কি পরিকল্পনা আপনাদের রয়েছে মাননীয় প্রতিমন্ত্রী? ধন্যবাদ। আমি প্রথমেই শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে, যিনি একদিকে শিক্ষাবিদ, আরেকদিকে বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার জান্নাত লাভের সাফল্যের জন্য দোয়া করছি। এবং আমরা জাতি যেন তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই ব্যাপারে যেন আমরা সচেষ্ট থাকি। বাংলাদেশ সারা বিশ্বের মতোই হঠাৎ করেই নতুন করে এই করোনা মহামারী সংকটের মুখোমুখি হয়েছে। পৃথিবীর সব দেশের মতোই বাংলাদেশের ছিল না কোনো অভিজ্ঞতা, কিন্তু ধীরে ধীরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব এবং দিক নির্দেশনায় আমরা এখন কিন্তু একটা পর্যায়ে এসেছি। আমরা এখন একদিকে যেমন করোনার সংক্রমণ বিস্তার রোধে কাজ করছি, আরেকদিকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার যে সক্ষমতা প্রতিদিন বাড়াচ্ছি, এবং তেমনি করে এই করোনার কারণে সারা দেশে যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, এই ছুটির কারণে যারা অর্থ কষ্ট পড়েছে, খাদ্য সংকটে পড়েছে, তাদেরকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রাণ সহায়তাও দিচ্ছে, নগদ অর্থও দিচ্ছে। আমি মনে করি এখন যে অবস্থায় আমরা পৌঁছে গেছি, আমাদের চিকিৎসকের সংকট ছিল, মাননীয় প্রধানমন্ত্রী 2000 চিকিৎসক নিয়োগ দিয়েছেন, 5050 জন সেবিকা নার্স নিয়োগ দিয়েছেন। এতে আমাদের সক্ষমতা আরো বেড়েছে। অনেকগুলো সরকারি হাসপাতালকে ইতিমধ্যে প্রস্তুত করেছেন, যেগুলোতে চিকিৎসা চলতে আছে, এবং অনেকগুলো প্রাইভেট মেডিকেল কলেজ ও প্রাইভেট হাসপাতালকে সরকার অধিগ্রহণ করেছেন এবং তাদেরকেও প্রস্তুত করছেন। এবং এই করোনা টেস্টের জন্য অনেকগুলো ল্যাবও তৈরি করা হয়েছে, সেখানেও জনগণকে প্রশিক্ষণ দিয়ে তাদের সক্ষমতা বাড়াচ্ছে। আমরা মনে করি যে এই অবস্থা যদি আরো বেশি দিন চলতে থাকে, আমরা এটাকে মোকাবেলা করার মতো আমরা সক্ষমতা অর্জন করেছি, এবং আমরা দীর্ঘদিন প্রয়োজন হলেও আমরা আমাদের জনগণের পাশে খাদ্য সহায়তা নিয়ে আমরা দাঁড়াতে পারব। ধন্যবাদ। জি মাননীয় মন্ত্রী, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আবার আপনার কাছে আসবো। যুক্ত হতে চাই মামুন রশিদের সঙ্গে, অর্থনীতি বিশ্লেষক।
মামুন রশিদ, আপনি শুনছেন মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্য। আমরা একটু আপনার কাছে প্রশ্নটি রাখতে চাই। এরই মধ্যে আপনি বিভিন্ন উদ্যোগ দেখেছেন। আজকেও যেটি আমরা খবরের শিরোনামে বলছিলাম যে 50 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া শুরু হয়েছে। তো এইসব পরিস্থিতির প্রেক্ষাপটে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেগুলো বিবেচনায় নিয়ে এই ক্ষেত্রে আর কি করা যায়, আপনার পরামর্শ কি মামুন রশিদ? ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী যথার্থই বলেছেন যে আহ, অন্যান্য দেশের মতো আমরাও একই করোনা যুদ্ধে কিংবা করোনা মোকাবেলায় লিপ্ত হয়েছি। আমাদেরকে, আমার যেটা মনে হয়েছে, কিছুটা দেরি হলেও আস্তে আস্তে আমাদের কাজগুলোর মধ্যে একটা কোহেসিভনেস আসছে। এবং যেটি মাননীয় মন্ত্রী নিজেই বললেন যে একদিকে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করা, আরেকদিকে হচ্ছে এই স্বাস্থ্য ঝুঁকি সংক্রান্ত কারণে কিংবা স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করতে গিয়ে যে আমাদেরকে লকডাউন বলুন কিংবা সরকারি ছুটি বলুন যেটি ঘোষণা করতে হয়েছে, এই ক্ষেত্রে যে আমরা ইকোনমিক্স এর ভাষায় বলি ডিসপ্লেসমেন্ট, প্রায় যে 2 কোটি লোক এটা ডিসপ্লেসমেন্টে পড়ে গেল, তারা যে একটু কিছুটা বিচ্যুত হয়ে গেল অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে, তাদেরকে একটু খাইয়ে বাঁচিয়ে রাখা, যাতে করে তারা করোনা সংক্রান্ত যে অভিঘাত এইটা মোকাবেলা করে আবার কর্মযজ্ঞে ফেরত আসতে পারে। সরকারের তো এমনি আপনি জানেন রয়েছিল একটি সামাজিক সুরক্ষা বেষ্টনীর তত্ত্বাবধানে বাজেটারি অ্যালোকেশন ছিল প্রায় 74,000 কোটি টাকা, 81 লক্ষ লোককে, সেখানে মধ্যে প্রায় 110টা ক্যাটাগরির লোককে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিভিন্ন ধরনের ভাতা ছিল। দ্বিতীয় হচ্ছে যে আমাদের শহর থেকে প্রায় যারা ডে লেবারার, দিন আনে দিন খায়, এরকম হকার হোক কিংবা রিক্সা চালক হোক, বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, রেস্তোরাঁ শ্রমিক, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ের শ্রমিকরা, তারা যে গ্রামে চলে গিয়েছিল প্রায় 1,10,00,000 মতো, তাদের মধ্যে বেশ কিছু ফেরত এসছে গার্মেন্টসে, কিছু এখনো ফেরত আসতে পারে নাই। তাদের কাছে টাকা পৌঁছানো, নগদ টাকা। কারণ আমাদের একটি ভালো দিক, আমাদের কিন্তু শস্য এবার ভালো হয়েছে। সুতরাং দ্বিতীয় হচ্ছে আমাদের গ্রামে কিন্তু আগের মতো হাহাকার ছিল না। আমাদের কৃষি উৎপাদন ভালো, যেটাকে আমরা বলি ফার্ম এন্ড নন ফার্ম এগ্রিকালচার, দুটোই আমাদের কৃষিজাত পণ্য উৎপাদন ভালো, বড় ধানের উৎপাদন ভালো হয়েছে, বড় ধান কাটা চলছে, মাননীয় খাদ্যমন্ত্রী বলেছেন, কৃষিমন্ত্রী বলেছেন ইতিমধ্যে 90% হাওরের বড় ধান কাটা শেষ হয়ে গেছে, অন্যান্য জায়গার বড় ধান কাটা হচ্ছে। আমরা যদি, আমাদের সমস্যাটা হচ্ছে কিন্তু চাহিদাকে চাঙ্গা করার সমস্যা। আমরা যদি এখন কৃষকের ধানটুকু কিনতে পারি, বাজারে যদি একটা কৃষক যদি সঠিক দাম পায়, তার উৎপাদিত পণ্য যদি সে নগরে বন্দরে পাঠাতে পারে, এবং ওই দিকে যারা নাকি বিচ্যুত কিংবা ডিসপ্লেসড জনগোষ্ঠী, যেটা প্রায় 2 কোটি, মাননীয় মন্ত্রী হয়তো কিছুটা বলেছেন, আরো হয়তো বলবেন, তাদেরকে যদি আমরা একটু নগদ সহায়তা দিতে পারি, যাতে করে তারা হাতের কিছু টাকা দিয়ে, উদ্বৃত্ত টাকা দিয়ে কিংবা প্রাপ্ত টাকা দিয়ে ওই যে কৃষক, ওই কৃষকের উদ্বৃত্ত পণ্য কিংবা উৎপাদিত পণ্য যদি কিনতে পারে, এটি একটি বিরাট ভাবে অর্থনৈতিক কর্মযোগ্য সৃষ্টিতে সহায়তা করবে। আরেকটু হচ্ছে ইতিমধ্যে আমাদের গার্মেন্ট যেহেতু চালু হয়ে গেছে, আস্তে আস্তে যদি এইটা কিছুটা একটা প্রণোদনা পেয়ে যায়, কিছুটা উজ্জীবিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে আমরা কর্মযোগ্যে ফেরত আসতে পারবো। তাহলে ইতিমধ্যে যদি আমরা বেশ কিছুদিন আমাদের ন্যূনতম স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারি, যেটি আমরা ইতিমধ্যে দেখেছি যে নিকট অতীত পর্যন্ত খুব একটা কিন্তু ওয়েল কোঅর্ডিনেটেড ছিল না। আমরা কিন্তু আমাদের ডাক্তারি পেশা মহান পেশা হলেও আমাদের অনেক রোগীরা, বিশেষ করে নন কোভিড রোগীরা কিন্তু অনেক হয়রানির শিকার হয়েছে। এমনকি কোভিড রোগীরাও তাদের কিন্তু তাদের কোভিড রোগী কিনা শনাক্ত করার জন্য অনেক সময় লেগেছে। এখন মাননীয় মন্ত্রী যথার্থই বলেছেন, হসপিটালের সংখ্যা বেড়েছে, ডাক্তারের সংখ্যা বাড়ানো হয়েছে, তাদেরকে যদি সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, আমরা বরিশালে, বগুড়ায় শুনতে পেরেছি যে নার্সরা, টেকনিশিয়ানরা এডিকুয়েটলি ট্রেন না, তাদেরকে যদি এডিকুয়েটলি ট্রেনিং দেওয়া হয়, তারা যদি কোভিড টেস্ট করতে পারে, ভুল কোভিড টেস্ট যদি না আসে, এবং আমরা সত্যিকার অর্থে যদি ন্যূনতম স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারি রোগীদেরকে, আর অন্যদিকে যদি গরিব মানুষগুলোকে আরো 1-2 মাস 3 মাস একটু বাঁচিয়ে রাখতে পারি, নগদ সহায়তা হোক কিংবা কৃষকের কাছে যদি ন্যায্য মূল্যে তার উৎপাদিত পণ্য কিনতে পারি,
শিল্প কলকারখানায় যদি মামুন ভাই, এই যে আপনি বলছেন যে উৎপাদিত পণ্য ন্যায্য দামে কিনতে পারি, এই জায়গাতে একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে আমি, সেটি হচ্ছে এবার বাম্পার ফলন হয়েছে বিশেষ করে ধানের, এবং যেটি বলা হচ্ছে যে বিপণনটাই হচ্ছে এখন সামনে বড় চ্যালেঞ্জ। আজকে আমাদের খবরের শিরোনামে যেটি রয়েছে যে কৃষিমন্ত্রী বলছেন যে কৃষকরা ভালো দাম পাচ্ছেন, অপরদিকে সংগ্রহের পরিমাণ বাড়ানোর কথা বলছেন কৃষকরা এবং কার্যক্রমের গতি নিয়েও তারা প্রশ্ন তুলছেন। তো এই যে বাম্পার ফলন হয়েছে সেটি যদি সঠিক বিপণন না হয় বা সঠিক বিপণনের জায়গাটা যদি ব্যাহত হয়, তাহলে সেই বাম্পার ফলনের যেই সুফল সেটি আমরা কতটুকু নিতে পারবো? মামুন ভাই, এটি একটু আমি এক লাইন বলি। আপনি জানেন কিনা জানি না, আমাদের কৃষিমন্ত্রী সম্পূর্ণ ওয়াকিবহাল। আমরা কিন্তু অতীতের সংকটের আলোকে আমরা কিন্তু আমাদের সাইলোর সংরক্ষণ ক্ষমতা এগুলা কিন্তু আমাদেরকে কগনিজেন্সে নিতে হচ্ছে। আমরা কৃষক থেকে ধান কিনবো, চাউল কিনবো, আপনি জানেন 8 লক্ষ মেট্রিক টন ধান, 10 লক্ষ মেট্রিক টন চাল কেনার জন্য ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 21 লক্ষ মেট্রিক টন ধান কেনা হবে, ধান চাল কেনা হবে, সংরক্ষণ করা হবে, 2 লক্ষ মেট্রিক টন বাড়ানো। সেই ক্ষেত্রে একটি তো হচ্ছে বলা, আরেকটু হচ্ছে আমাদের সাইলোতে কিন্তু ইতিমধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে কিন্তু আমাদের মোটামুটি একটা নিরাপদ বলয়ের মধ্যে একটা সংরক্ষণ ছিল খাদ্য। সুতরাং আমাদেরকে কিন্তু একটু ফেজ ওয়াইজ এই প্রকিউরমেন্টটা করতে হবে, এবং একটি তো হচ্ছে ফেজ ওয়াইজ প্রকিউরমেন্ট, আরেকটু হচ্ছে এই ক্ষেত্রে সামগ্রিকভাবে কৃষি পণ্যের যে ওভারঅল লজিস্টিক্স এন্ড সাপ্লাই চেইন সেইটাকে সাইনার্জাইজ করতে হবে, যাতে করে কৃষক আস্তে আস্তে করে, যেটা মাননীয় কৃষিমন্ত্রী বলেছেন, ডক্টর আব্দুর রাজ্জাক অত্যন্ত সক্ষম একজন কৃষিমন্ত্রী, উনি বলেছেন যথার্থই, এবং খাদ্য গুদামগুলোকে বিশ্ব ব্যাংকের সহায়তায় ইন্টিগ্রেশন এবং অটোমেশন চলছে। এই প্রকল্পটাকে যদি একটু তাড়াহুড়ো করে বাস্তবায়ন করা যায়, এটা খুবই কঠিন এখন করোনা কালে, তারপরেও যদি বাস্তবায়ন করা যায়, আমাদের খাদ্য গুদামগুলোতে যদি সংরক্ষণ অবস্থা বাড়ানো যায়, তাহলে কিন্তু দেখবেন যে আরেকটা সাইনার্জি ক্রিয়েট হয়ে গেছে। আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আমার মনে হয়, এবং সেই ক্ষেত্রে আমরা যদি তাড়াহুড়া করি, তাহলে কিন্তু কৃষক তার ন্যায্য মূল্য পাবে না। এখানে ফরিয়ারা ঢুকে যাবে, এখানে অন্যান্য মধ্যস্বত্বভোগী ঢুকে যাবে, তখন কিন্তু চালের দাম যদি কমে আসে, ধানের সংরক্ষণের দাম যদি কমে আসে, এখানে যদি মিডলম্যানরা ঢুকে পড়ে, তাহলে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে আকাঙ্ক্ষা, আমাদের কৃষিমন্ত্রীর যে আকাঙ্ক্ষা যে কৃষকের হাতে ন্যায্য মূল্য দেওয়া, সেটা কিন্তু বাস্তবায়িত হবে না। জি মামুন ভাই, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকেন, একটু যুক্ত হতে চাই জাহিদুজ্জামান ফারুকের সঙ্গে, তিনি সিনিয়র সাংবাদিক। ফারুক ভাই, শুনছিলেন দুজনের আলোচনা। আপনার কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই, এই যে এখন প্রায় 2.5 মাস হতে চললো আমরা ছুটির মধ্যে আছে, আগামী 30 মে পর্যন্ত ছুটিটি বাড়ানো হয়েছে, সবকিছু মিলিয়ে এখন সীমিত পরিসরে কিছু কিছু ক্ষেত্র খুলছে, পোশাক কারখানা খুলেছে, দোকানপাট খুলে দেওয়ার কথা উঠেছে, কিছু কিছু দোকান খুলেছেও। তো প্রশ্নটি হচ্ছে এই মুহূর্তে এসে একদিকে জীবন আরেকদিকে জীবিকা, এই দুটির মধ্যে সমন্বয় আমরা কিভাবে করতে পারি, সেই প্রশ্ন বাংলাদেশের সামনে, সারা পৃথিবীর সামনে এখন। তো এই জায়গাটাতে আপনি একটু আলোচনা করবেন জাহিদুজ্জামান ফারুক। ধন্যবাদ আপনাকে। দেখেন, জীবন এবং জীবিকার সংগ্রাম এটা আদিকাল থেকে, আজকে না, হাজার হাজার বছর। এখন সভ্যতার সাথে সাথে এর দিক পরিবর্তন হয়েছে, এর গুণগত প্রচেষ্টা পরিবর্তন হয়েছে। আমরা কি চাচ্ছি? আজকে গত 1 বছর আগে কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করতেন যে আমাদের জীবন জীবিকাকে নিয়ে আপনার উত্তর কি দিবেন, এখন কি অবস্থা, তখন বলতাম আমরা একটা উন্নয়নশীল দেশের দিকে এগোচ্ছি, আমাদের জিডিপি ভালো, আমাদের অবকাঠামো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আমরা নিজেদের পয়সা পদ্মা সেতু করেছি। আজকে কিন্তু এই কথা বলবো না, আজকে বলতে হবে নতুন চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটা আজকে শুধু আমি নয়, সারা দুনিয়ার মানুষ মুখোমুখি হচ্ছে। এর একটা বৈশ্বিক প্রেক্ষাপট রয়েছে, একটা অভ্যন্তরীণ প্রেক্ষাপট রয়েছে। আমি বৈশ্বিকের প্রশ্নে যাব না, সারা দুনিয়ার মানুষ এই ক্রাইসিসে আছে। আপনি বললেন যে আপনার প্রশ্নটা অত্যন্ত, যে এই যে চ্যালেঞ্জটা আজকে এই কোভিড-19 এর যে মুখোমুখি হচ্ছি, একই সাথে আমরা অর্থনৈতিকভাবে কিভাবে টিকে থাকতে পারি, সেই যে সংগ্রামটা, এই চ্যালেঞ্জটা কিন্তু অনেকের সাথে আমার দ্বিমত হয় যে আমেরিকা, জাপান, ইটালি, ফ্রান্স এবং ভারত যেটা করছে, আমাকে তার দিকে তাকালে চলবে না, তার কাছে শিক্ষা নিতে পারি, আমার দিকে তাকাতে হবে। আমার কি দিকে তাকা? আমার এখানে আমরা কথা বলি ধনী ও গরিবের সংসার, না, গরিবের মধ্যে অনেক গরিব, ধনীর মধ্যে আবার অনেক ধনী।
এক ধরনের ধনী লুটেরা আর এক ধরনের ধনী সত্যিকার অর্থে অর্থনীতিও যথেষ্ট অবদান রাখছে। আজকে আমরা কিছুক্ষণ আগে আলাপ করলাম যে আমরা প্রায় 50 লক্ষ লোকরে এই 2,500 টাকা দিব প্রত্যেকের ঘরে ঘরে। দেখেন একটা গুণগত পরিবর্তন। 50 লাখ লোক না ফারুক ভাই, এটা প্রায় 2 কোটি লোক, 50 লাখ পরিবার। 2 কোটি লোক 50 লক্ষ, জি রাইট। এই মুহূর্তে আমরা যে হিসেবটা দিচ্ছি, এটি একটা সত্যি সত্যি আমাদের, আমি বলবো এটা আমাদের সফলতা যে আমরা আজকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা দিচ্ছি। আপনি যখন প্রোডাক্টটা দিয়েছেন এখানে অনেক পিলফারেজ, দুর্নীতি। মোবাইল ব্যাংকিং এ টাকা দেওয়ার ফলে কি হচ্ছে, এই টাকাটা একটি লোক যখন 2,500 টাকা পাচ্ছে, এই লোকটাকে, এই লোকটা আপনি বিধবা ভাতা যিনি পাচ্ছেন তিনি না, এই লোকটাকে যিনি ভিজিবি কার্ডের টাকা সাহায্য পেতেন তিনি না, তার বাইরে যিনি মানুষের কাছে হাত পাততে পারেন এবং গরিব, অত দরিদ্র বলা চলে না, গরিব, এই 2,500 টাকা তার জন্য কিন্তু অনেক টাকা। এই 2,500 টাকা শুধু তার জন্য না, সে যদি ধরেন এই 2,500 টাকা দিয়ে 5টা ডিম কেনে, 2,500 এবং কত লক্ষ পরিবার এই ডিমের প্রোডাকশনটা বেড়ে যাবে। আজকে ডিম নিয়ে আমরা অনেক চিন্তা করছি যে যারা ডিম উৎপাদন করছে তারা বিক্রি করতে পারছে না। আমাদের এই কর্মসূচিটা কিন্তু ডোমেস্টিক ডিমান্ডকে বাড়িয়ে দেওয়ার পক্ষে রায় দিচ্ছে। আমাদের এই প্রচেষ্টা কিন্তু এই ডোমেস্টিক ডিমান্ড বাড়াতে পারে। আমরা কিন্তু এখন নানাভাবে চিন্তা করছি কিভাবে দেশের রপ্তানি বাড়ানো যায়। রপ্তানির অবস্থা আপনি জানেন অনেক খারাপ, সাথে সাথে আমদানি খারাপ। এখন যে সংগ্রামটা শুরু হবে সারা দুনিয়াতে টিকে থাকার সংগ্রাম, এই জীবন জীবিকায় যারা আমাদের সাথে অর্থনৈতিক ভাবে ভালো আছে তারা, তাদের চিন্তা চেতনা একরকম, আমাদের একরকম। আমরা এখন আমাদের চিন্তা কিন্তু অনেকগুলো। এই 2,500 টাকা এই মুহূর্তে এত লক্ষ পরিবারকে আমরা দিচ্ছি, এটা কিন্তু শুধু টাকা দিচ্ছি না, অর্থনীতিকে চাঙ্গা করা ছাড়াও আমাদের আরো বিষয়। আমাদের বাংলাদেশে এই ঢাকা শহরেই প্রায় 3,500 বস্তি আছে, এই বস্তির পাশে প্রায় 6 লক্ষ লোক আছে, তাদের কথা চিন্তা করতে হচ্ছে। আমাদের যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কর্মসংস্থানে কাজ করতো তারা ফিরে আসছে, তারা ফিরে আসছে এই দুর্যোগের কারণে, তারা ফিরে আসছে ওই সমস্ত দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে, তাদের কথা চিন্তা করতে হচ্ছে। আপনি যত যাই বলেন, আমার 12 লক্ষ রোহিঙ্গাকে খাওয়াতে হচ্ছে, বাইরে থেকে যে সাহায্য পাচ্ছি, আমার এই এতগুলো মানুষকে এই দুর্যোগের মধ্যে একটা অবস্থানে নিয়ে রাখার যে প্রচেষ্টা, এটা নিশ্চিতভাবে আমার বড় চ্যালেঞ্জ। এটা যে কোনো সরকারের পক্ষে চ্যালেঞ্জ। আমি তো মনে করি এই কোভিড-19 জন্য আমরা যে লকডাউন করেছি তাতে অর্থনীতির একটা মোর দেন 67%, 63-65% লোক ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে ইকোনমিক সিস্টেমে। তাদেরকে বের করে নিয়ে আসতে হবে, ঘর থেকে বের করতে হবে। এন্ড কোভিড-19 এর কারণে যারা শহর থেকে ঘরে গিয়েছে তারা ওইখানেও যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে এর কোনো সম্ভব না, এবং এর সঠিক তথ্য কেউ দিতে পারবে না। এখানে গ্রামে একটা বাথরুম কয়জন ব্যবহার করে আপনি জানেন? জি ফারুক ভাই, এই আলোচনা আমি আসবো একটু, আপনি আমাদের সঙ্গে থাকেন। আরেকবার একটু মন্ত্রীর সঙ্গে যুক্ত হতে চাই। মাননীয় মন্ত্রী, আপনি আমাদেরকে শুনছেন, দুজনের আলোচনা আপনি শুনেছিলেন। এর আগের কথায় আপনি বলছিলেন যে আপনারা এই মানুষজনদেরকে খাওয়াতে সক্ষম, তো এখন পর্যন্ত হয়তো সরকার সক্ষমতার পরিচয় দিচ্ছে, কিন্তু আপনারা কি এরকম কোনো পরিকল্পনা করেছেন যে এই যেই আপনারা যাদেরকে নগদ অর্থ সহায়তা বলেন কিংবা অন্যান্যভাবে ত্রাণ সহায়তা বলেন, যাদেরকে দিয়ে যাচ্ছেন যেই একটি বিশাল সংখ্যাকে, এটি কতদিন আমাদেরকে চালিয়ে নিতে হবে এবং এর মাঝে আর কোনো বিকল্প আছে কিনা, তো এই জায়গাটাতে আপনারা কোনো পরিকল্পনা করেছেন কিনা মাননীয় মন্ত্রী? জি, ধন্যবাদ। যেহেতু সংক্রমণের হার বাড়ছে, প্রায় আমরা দেখেছি যে এপ্রিল মাস থেকে সংক্রমণ বাড়ছে এবং মে মাসে সংক্রমণের হার বেড়েছে, সেজন্য আমরা ধরে নিয়েছি যে এটা এখন পিকের দিকে যাচ্ছে এবং এক সময় পিকে যাবে, পিক থেকে গ্রাফটা হয়তো ডাউনওয়ার্ড ডিরেকশনে যাবে। সেই সময়টা হয়তো আমরা আরো প্রায় 2 মাস ধরে নিয়েছি। আমরা 30শে জুন পর্যন্ত একটা মোটামুটি ধারণা করেছি, হয়তো এর চেয়ে বেশি সময় লাগতে পারে। আপাতত আমরা 30শে জুন পর্যন্ত একটি পরিকল্পনা গ্রহণ করেছি। 30শে জুন পর্যন্ত 1,25,00,000 পরিবারকে আমরা খাদ্য সহায়তা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং সে পরিমাণ, যে পরিমাণ এর জন্য অর্থ এবং খাদ্য লাগবে
সেই পরিমাণ আমরা মজুত করেছি। আমাদের কাছে যথেষ্ট অর্থ এবং খাদ্য মজুত আছে। আমরা জুন পর্যন্ত 30শে জুন পর্যন্ত চালিয়ে যেতে পারবো এবং যদি এর পরেও প্রয়োজন হয় সেটাও চালিয়ে যাওয়ার মতো আমাদের সক্ষমতা আছে। জি মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আরেকটি বিষয় জানতে চাই, এর আগের আলোচনা আপনি যেমনটি বলছেন যে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল, বেসরকারি মেডিকেল কলেজগুলোকে এখন অধিগ্রহণ করা হয়েছে করোনা চিকিৎসার জন্য, তাদেরকেও ডেডিকেট করা হয়েছে। শুরুর দিকে কিছু অভিযোগের কথা বলছিলেন আপনি, একদিকে চিকিৎসকদের পক্ষ থেকে পিপিই সহ সুরক্ষা সামগ্রী না পাওয়া, যারা চিকিৎসা সেবা প্রার্থী তাদের দিক থেকেও কিছু অভিযোগের কথা শুরুর দিকে ছিল। এখনকার চিত্রটা কি রকম দুই দিকেই, চিকিৎসক এবং যারা রোগী? হ্যাঁ, শুরুর দিকে আসলে আমি বলবো যে একটা ভয়ঙ্কর অবস্থায় ছিল। হঠাৎ করে কোভিড-19 এর সংক্রমণ শুরু হলো। অথচ ডাক্তার বা শুধু ডাক্তার না, স্বাস্থ্য সেবা দানকারী যাদেরকে আমরা হেলথ সার্ভিস প্রোভাইডার বলি, তাদের কারোরই সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা ছিল না। সেই জন্য যেহেতু সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা সংবাদ মাধ্যমে জেনেছি যে স্বাস্থ্য সেবা দানকারীরা আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে, সেই জন্য আমাদের দেশেরও যারা স্বাস্থ্য সেবা প্রদান করেছে তাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছিল, যার ফলে কিছুটা চিকিৎসকদেরও সমস্যা হয়েছে, হাসপাতালগুলোর সমস্যা হয়েছে এবং রোগীরাও বেশ বেশ ভোগান্তির শিকার হয়েছে। কিন্তু আস্তে আস্তে যখন সরকারি বেসরকারি সব হাসপাতালগুলোতে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের ব্যবস্থা হয়েছে, হয়ে যাওয়ার ফলে কিন্তু এখন কোভিড হাসপাতাল এবং নন কোভিড হাসপাতাল, সেটা সরকারি হোক বেসরকারি হোক, সব জায়গায় কিন্তু চিকিৎসকরা এখন সাহসের সাথে এটা মোকাবেলা করছে এবং এই পরিস্থিতিটা কিন্তু এখন উন্নতি হয়েছে এবং সরকারের পাশাপাশি 6টি হাসপাতাল প্রস্তুত হচ্ছে, বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, তারাও কোভিড রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য। সেগুলো প্রস্তুত হয়ে গেলে এবং সরকারের যে চিকিৎসক 2000 নিয়োগ হয়েছে, সেবিকাদের 5000 নিয়োগ হয়েছে এবং প্রশিক্ষণ চলছে, এর ফলে যে সক্ষমতাটা বাড়বে, আমরা আশা করি উন্নত বিশ্বের মতো আমরাও ভবিষ্যতে কোভিড রোগীদের মোকাবেলার সাথে সাথে আমাদের নন কোভিড বা জেনারেল পেশেন্টদেরও যাতে চিকিৎসার ব্যবস্থা থাকে। কারণ কোভিড রোগী হয়তো হাজার হাজার, কিন্তু আমাদের দেশে লক্ষ লক্ষ সাধারণ অন্য অন্য রোগী রয়েছে। সেই ব্যাপারটাও আমরা সরকারি ভাবেও যেভাবে দেখা দরকার, বেসরকারি ভাবেও সেভাবে দেখা দরকার। কাজে করোনার চিকিৎসার সাথে সাথে নন করোনা পেশেন্টদের চিকিৎসার ব্যবস্থাটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা হবে সেখানে সাধারণ রোগীদের না যাওয়াই ভালো, তাহলে সেখানে সংক্রমণের সম্ভাবনা এবং ঝুঁকি রয়েছে। আবার যে হাসপাতালগুলো সাধারণ রোগীদের চিকিৎসা দিবে সেখানে করোনা রোগীদের ভর্তি না করাই ভালো, কারণ তাহলে সাধারণ রোগীরা করোনা সংক্রমিত হবে। এই যে মন্ত্রী, মাননীয় মন্ত্রী, হাসপাতাল আলাদা করে দেয়া সেটি একটি বিষয়, কিন্তু কিছু কিছু জায়গায় যে এরকম অভিযোগ উঠে যে যেই হাসপাতালগুলোতে কোভিডের চিকিৎসা হচ্ছে না সেখানে যেও অনেকে চিকিৎসা পান না বলে অভিযোগ। তো এই অভিযোগটি আগে অনেকটাই আমরা শুনতাম, এখন এই চিত্রটা কেমন? আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? এটাই কাজ করেছে। চীন যখন উহানে করোনা সংক্রমণ ঘটে তখন কিন্তু চীন 15 দিনের মাথায় প্রায় 18টি হাসপাতাল করেছে, যার শয্যা সংখ্যা ছিল 30,000। তারা বেশি বেশি টেস্ট করেছে, করোনা রোগীদের শনাক্ত করেছে এবং হাসপাতালগুলোতে তারা নিয়ে আসছে, কমিউনিটি থেকে তারা রোগীদেরকে সরিয়ে আনতে পারছে, যার ফলে কমিউনিটি ট্রান্সমিশনটা বন্ধ হয়ে গেছে। যে মাননীয় মন্ত্রী, যে প্রশ্নটি রেখেছিলাম আপনার কাছে, যে যেসব হাসপাতালে কোভিড রোগীর চিকিৎসা দেয়া হয় না, শুধুমাত্র নন কোভিডের চিকিৎসা দেয়া হবে, এমন হাসপাতালে গিয়ে অনেকেই চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেন ক্ষেত্র বিশেষে। তো এইটির মাত্রাটা কতটা কমেছে বা কি রকম আছে, কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? জি না, এখন পর্যন্ত সরকারি হাসপাতাল হিসাবে ঢাকা মেডিকেল কলেজ, কুর্মিটোলা, কুয়েত মৈত্রী হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হাসপাতাল এবং মুগদা হাসপাতাল শুধুমাত্র ডেডিকেটেড করা হয়েছে করোনার জন্য। আর বিভাগীয় এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে হাসপাতাল, সেখানে আইসোলেশন সেন্টার করা হয়েছে। আর বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে শুধু ইম্পালস হাসপাতাল এখন পুলিশদের চিকিৎসা দিচ্ছে, আর বাকি 5টি মেডিকেল কলেজ হাসপাতাল প্রস্তুতি নিচ্ছে। এছাড়া বাকি সব হাসপাতালে কিন্তু নন কোভিড রোগীদের চিকিৎসার কাজ করে যাচ্ছে।
জি মাননীয় মন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন, আবার আপনার কাছে আসার চেষ্টা করবো। একটু মামুন ভাইয়ের সঙ্গে যুক্ত হতে চাই। মামুন রশিদ, এর আগের আলোচনা আপনি যেটি বলছিলেন যে তাড়াহুড়ো করতে গেলে, অর্থাৎ এই ধান ক্রয়ের ক্ষেত্রে আপনি বলছিলেন যে হয়তো মাঝখানে ফরিয়া ঢুকতে পারে, কৃষকরা তাদের ন্যায্য মূল্য না পাওয়ার একটা আশঙ্কা তৈরি হতে পারে। তো এই জায়গাটাতে আমি একটি প্রশ্ন রাখতে চাই। সরকার তো ধান চাল কেনার জন্য দাম নির্ধারণ করে দেয়, তো অনেক ক্ষেত্রেই দেখা যায় কৃষকরা এর থেকে কম দামে, অর্থাৎ অন্য যারা সরকারের বাইরে যারা কেনেন, ও এর থেকে কম দামে কেনেন বা কেনার চেষ্টা করেন, এরকম বিষয়গুলো রয়েছে। তো এই ক্ষেত্রে কি এরকম বিষয় নির্ধারণ করে দেওয়া যায় কিনা যে সরকার যে দামে কিনবেন বলে ঘোষণা দিলেন এটিই হবে সর্বনিম্ন দাম, এর থেকে কম দামে কেউ কিনতে পারবেন না কৃষকের কাছ থেকে? এটা তো আকাঙ্ক্ষিত। এটা কিন্তু বাস্তবে গ্রাম পর্যায়ে কিংবা গ্রাউন্ড লেভেল রিয়েলিটি হচ্ছে, কৃষক অনেক সময় তার নিজেরও ধরে রাখার ইয়ে থাকে না, সক্ষমতা থাকে না ধান কিংবা উৎপাদিত চাল। তখন সে কি করে, মাঝপথে বিক্রি করে দেয় কম দামে। ওরা ইন্টারমিডিয়েট গ্রুপ, আবার ওরা গিয়ে চাতাল মালিকদের কাছে বিক্রি করে কিংবা সরকারি খাদ্য গুদামে সংরক্ষণাগারের কাছে বিক্রি করে। এখন যদি, যেটা মাননীয় মন্ত্রী বললেন কিংবা আপনিও বললেন, যদি কৃষকের হাতে যদি কিছুটা রেসপাইট দেওয়া যায়, কিছুটা টাকা পৌঁছে দেওয়া যায়, তখন কিন্তু কৃষক যদি কিছুটা ধরে রাখতে পারে তার উৎপাদিত খাদ্য সামগ্রী কিংবা ধান কিংবা চাল, তাইলে কিন্তু পারবে। আর দ্বিতীয় হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, তারা যদি দেখভাল করেন, নজরদারি করেন। আদারওয়াইজ কিন্তু আপনি নিজেই জানেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন কিভাবে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। উনি নিজেই বলেছেন সংবাদ সম্মেলনে যে আমি যদি কাফনের কাপড়ও দেই সেইটাও কিন্তু ওরা বিক্রি করে দিবে। তো সেই ধরনের সামাজিক পরিস্থিতিতে, সেই ধরনের সামাজিক অধপতন পরিস্থিতিতে হঠাৎ করে যে ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে যাবে সবাই, তা আশা করাটাও কিছুটা বাহুল্য হবে। কিন্তু তারপরেও আমরা যেটা আশা করি যে সরকার যখন বিগ টাইম খাদ্য কেনা শুরু করে কিংবা চাল কেনা শুরু করে, তখন কিন্তু এটাকে বলে মানে প্রাইস ট্রান্সফার। কৃষকের পক্ষে কিন্তু প্রাইস ট্রান্সফার হয়ে যায়, একটা মেসেজ চলে যায়। তখন যেই কিনতে চাক না কেন, চাতাল মালিক, মিল মালিক, তারাই কিন্তু সরকারি দামের কাছাকাছি কিনতে পারবে। আরেকটি ভূমিকা হচ্ছে, অতীতে যেগুলো হতো এখন একটু কমে যাবে। তিনটি কারণ। একটি কারণ হচ্ছে আমাদের ইতিমধ্যে সামরিক বাহিনী, উপজেলা নির্বাহী অফিসার এবং প্রশাসন, জেলা প্রশাসন এবং প্রতিটি জেলার দায়িত্বে একজন সচিব, এবং এমনকি এই সময় আমরা আরেকটি ভালো ভূমিকা দেখতে পাচ্ছি পুলিশ ভাই বোনদের কাছ থেকে। সেটা যদি সামগ্রিকভাবে যদি কৃষক ফ্রেন্ডলি হয় কিংবা যদি সেলার ফ্রেন্ডলি হয়, তাইলে এই যে প্রাইস ট্রান্সফারের কথা বললাম, এটা কিন্তু কৃষকের পক্ষে থাকবে। তারপরও যে 100% দুর্নীতি কিংবা বাধ্যতামূলক হুমকি দামকি দিয়ে কেনা, কম দামে কেনা, এইটার পুরোপুরি উবে যাবে বলে আমার মনে হয় না। জি মামুন ভাই, ধন্যবাদ। আপনার সঙ্গে থাকবেন। একটু যুক্ত হতে চাই জাহিদ ফারুক ভাইয়ের সঙ্গে। ফারুক ভাই, এর আগের আলোচনা আপনি শুনছি, যেই মামুন ভাই যে কথাটি বললেন, তো সেই জায়গাতে উদ্যোগ কিন্তু যথেষ্ট রয়েছে, কিন্তু মাঝখানে যে বিষয়গুলো থাকে কোনো না কোনো কারণে ফরিয়া ঢুকে যায় কিংবা মধ্যস্বত্বভোগী ঢুকে যায়, সেটির কারণও মামুন ভাই ব্যাখ্যা করেছেন। তো এগুলো ওভারকাম করার জন্য কি উদ্যোগ নেওয়া যেতে পারে ফারুক ভাই? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি একটা জিনিস হলো কি, আমরা বোঝার, যেটা গ্রাউন্ড রিয়ালিটি, যে কথা জনাব মামুন বলেছেন, ফরিয়ারা থাকবে, মধ্যস্বত্বভোগীরও থাকবে। কিন্তু আজকে যখন টমেটো 3 টাকা বিক্রি হয় মাঠ পর্যায়ে, ঢাকা এসে সেটা 40 টাকায়, এই যে পার্থক্যটা, এইটার কারণটা আমরা সবাই জানি, মধ্যস্বত্বভোগী, দুর্নীতি, সবকিছু মিলে। এটা যদি নিয়মাস করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা গুণগত পরিবর্তন দেখতে পাবো। আরেকটা বিষয়, গত 10 বছর আগে যখন দুর্যোগ হয়েছিল দেশে, বন্যার কথা বলি, ঝড়ের কথা বলি, তখন যে ধরনের দুর্নীতি হয়েছে, এখন কিন্তু সেই দুর্নীতির সুযোগ কমে গেছে। বিকজ এখন এই আইটির কারণে, প্রশাসনিক ব্যবস্থায় গুণগত পরিবর্তন আসার কারণে দুর্নীতির কাঠামো, দুর্নীতি নিয়ে আমরা যেভাবে চিন্তা করতাম, তার কিন্তু একটা পরিবর্তন হয়েছে। আমি যেটা সবচেয়ে ওয়ারিড, যে যেমন আপনার কিছুক্ষণ আগে আমরা কথা বললাম যে 2,500 টাকা করে পাবে,
একটি যে আমরা 1 কোটি লক্ষ পরিবারকে দেব, একবার একজন কি 2বার পাচ্ছে কিনা, এইটা একটা ক্রস চেকের ব্যবস্থা আমাদের নেওয়া দরকার। একটি লোক গ্রামের একটা গ্রামে একটা ইউনিয়নে কিভাবে আসে, ইউনিয়নে তার চেয়ারম্যানকে দেন, চেয়ারম্যান তার মেম্বারকে দেন, মেম্বার সাথে আলাপ করে তারপরে একটা লিস্ট তৈরি করা হয়। এখন কি হয়েছে, এই লিস্টের সাথে কিন্তু একজন অফিসার নিয়োগ করা হয়েছে যিনি চেক করেন। অর্থাৎ অনেকগুলো অবস্থান তৈরি হয়েছে যেটা আগে ছিল না। অর্থাৎ ক্যাশটাকে দেওয়ার যে গুণ পরিবর্তন, যেটা আমরা একটা ভালো পথ পেলাম, বাকিগুলো কিন্তু কৃষি খাতের ব্যাপারে আপনি বললেন অনেকে দাদন, জমিতে ধান থাকতে কিন্তু ধান বিক্রি হয়ে যায়, জমিতে আলু থাকতে কিন্তু আলু বিক্রি হয়ে যায়, আম থাকতে আম বিক্রি হয়ে যায়। অর্থাৎ কালকে পরিবর্তন করতে পারবো না। আজকে যে সমস্ত জায়গায় আপনি বলেন যে পরিবর্তনগুলো আসছে দুনিয়ার অন্য জায়গায়, সেখানে কতগুলো বিষয় ছিল। একটা শিক্ষাগত বিষয়, একটা তাদের শিক্ষাগত অবস্থান শক্তিশালী থাকার কারণে তারা অনেক পরিবর্তন আনতে পেরেছে, যেটা আমাদের দেরি হচ্ছে। আজকে আমরা কথায় কথায় কোভিডের প্রশ্নে কেরালার কথা বলি, শ্রীলঙ্কার কথা বলি, ভিয়েতনামের কথা বলি, তাদের অবস্থানটা চিন্তা করেন। আজকে যে কারফিউ দেওয়া হলো শ্রীলঙ্কায়, কোনো কম্প্রোমাইজ করেনি, কিন্তু তারা একটা বেনিফিট পেয়েছে। আমরা 60 দিন 90 দিনও সেই বেনিফিট পেলাম না। কেন পেলাম না? আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মানতে পারিনি এবং এটা বাস্তবতা মানতে পারিনি। কিন্তু অথবা আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্তটা নিয়েছে, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত আমার অভিজ্ঞতায় বলছে, আপনি দুটোই রক্ষা করতে পারেন। এই 1 কোটি 20 লক্ষ লোকরা কতবার আপনি সাহায্য করবেন? আপনি যারা কর্মযজ্ঞের সাথে জড়িত, যারা কর্মস্থান, যাদের অর্থনীতি কর্মকাণ্ড নিয়ে যাদের জীবন জীবিকা, তাদেরকে আস্তে আস্তে ঘরের বাইরে থেকে বের করে আনতে হবে। সেই আনার জন্য আপনি যেটা সোশ্যাল ডিস্টেন্স, ফারুক ভাই, এই ঘর থেকে বেরিয়ে আনতে হবে অবশ্যই, কিন্তু সেখানে আপনার কথাতেই ফিরে যায়। আপনি যেটি বললেন যে আমরা যে সামাজিক দূরত্ব সেটি মানতে পারিনি, নিশ্চিত করতে পারিনি। তো এক্ষেত্রে দুটি বিষয়, এই যে সামাজিক দূরত্ব আমরা নিশ্চিত করতে পারিনি, সেটির জন্য দায় আসলে এককভাবে কারোর উপর কি বর্তানো যাবে? এক, আরেকটি বিষয় হচ্ছে সীমিত পরিসরে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করার জন্য আমরা শপিং মলগুলো খোলার যে ঘোষণা আসলো, সেটিও কিন্তু মানতে পারিনি। আজকের তথ্য হচ্ছে যে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানতে না পারার কারণে বেশ কয়েকটি জেলায় আগামীকাল থেকে সেই মার্কেট শপিং মল বন্ধ করে দেওয়ার ঘোষণা আসছে। তো এই বিষয়টাও তো আমাদের বিবেচনা নিতে হবে যে যাদের মানার কথা তারা আসলে কতটুকু মানছেন এবং যাদের মানানোর কথা তারাই বা দায়িত্ব কতটুকু পালন করতে পারছেন। যারা মানার কথা তারা মানছেন না, এটা মানছেন না তার বাস্তবতার কারণও কিন্তু তাকে একতরফা ভাবে দোষ দিয়ে লাভ নেই। কারণ সে একটি বাথরুম ব্যবহার করে গ্রামের মধ্যে 10 জন মিলে, সে কিন্তু 2টো রুম ব্যবহার করে 10 জন মিলে বা 6 জন মিলে। অতএব সোশ্যাল ডিস্টেন্সিং এর যে কথাটা আমরা বলছি, এটা অন্য দেশের জন্য যতটা অ্যাপ্লিকেবল আমাদের দেশে ততটা অ্যাপ্লিকেবল না। আমি তাকে ঘরেও রাখতে পারছি না, বাইরেও রাখতে পারছি না। এই করোনা ভাইরাস কিন্তু সহজে যাচ্ছে না। আমাদের মানসিক একটা প্রস্তুতি থাকা দরকার, যেটা এই চ্যালেঞ্জটা, এই ক্রাইসিসটা আমাদের অনেক দিন আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমরা আজকে স্বাস্থ্য খাতে যে দুর্বলতাটা দেখছি, আপনি দেখুন, আমরা বাজেটে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য খাতে, শিক্ষা খাত, এই দুটো জায়গায় কিন্তু আমরা গুরুত্ব দিতে পারিনি। এটা আমি ব্যর্থতা কিনা বলবো না, এটাকে না আমরা ওভারলুক করেছি কিনা সেটা ইতিহাস জানবে, সবাই জানি। কিন্তু আজকে কিন্তু আমরা এই স্বাস্থ্য খাতে যদি সঠিক বিনিয়োগ বাড়াতে পারতাম, তাহলে কিন্তু এই যে কোভিড-19 মোকাবেলাটা আমরা আরো ভালো করে করতে পারতাম। কিন্তু আজকে কিন্তু যার জন্য ধন্যবাদ ফারুক ভাই, আমাদের সঙ্গে থাকবেন, আরেকবার চেষ্টা করবো একটু মাননীয় মন্ত্রীর সঙ্গে যুক্ত হতে চাই। মাননীয় মন্ত্রী, যে উদ্যোগগুলো আপনারা নিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ছোটখাটো কিছু ব্যত্যয় যেরকম রয়েছে এরকম অভিযোগ থাকে, আবার কিছু কিছু জায়গায় সেই উদ্যোগগুলোকে কেন্দ্র করে অনেক অপপ্রচার চালানো হয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে চালানো হয় বলে আমরা গণমাধ্যম কর্মীরা দেখি বিভিন্ন জায়গায়। তো এই যে যারা উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালান, তাদের ব্যাপারে আপনাদের কোনো নজরদারি আছে কিনা, বা এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়ার কথা আপনারা ভাবেন কিনা, নাকি বিষয়গুলো আপনারা ওভারলুক করে থাকারই চেষ্টা করেন? জি, না, যে এ ব্যাপারে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত সক্রিয়, তারা এটা অবজার্ভ করছে এবং যেখানে গুজব হয়েছে সেখানে কিন্তু গুজব যারা সৃষ্টি করে প্রচার করছে তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সরকারে আমাদের যে কমিটিগুলো করে দেওয়া হয়েছে,
জাতীয় কমিটি থেকে শুরু করে বিভাগীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড কমিটি তাদেরকেও দায়িত্ব দেওয়া হয়েছে। এমনকি বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু একটা ত্রাণ কমিটি করেছে, তারাও কিন্তু এই গুজবের ব্যাপারে তারা কিন্তু অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখছে এবং যেখানেই গুজব ছড়ানো হচ্ছে সেখানে তারা আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনীর সহায়তা সেটা মোকাবেলার জন্য কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন অনেকেই গ্রেপ্তার হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিচার কাজ কিন্তু চলছে। ধন্যবাদ। জি, কিন্তু এটি তো ধরেন গুজবের ক্ষেত্রে, কিন্তু আবার কিছু কিছু যে অভিযোগগুলো উঠে সেই অভিযোগগুলোর ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? ব্যত্যয়ের যে অভিযোগগুলো উঠে যে এই পর্যন্ত এর আগেই আরো কয়েকটি অনুষ্ঠানে এটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা দেখেছি যে ত্রাণ নিয়ে কিছু অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে। প্রায় 55টি অভিযোগ আসছে সারা বাংলাদেশ থেকে এবং এদের প্রত্যেকেই কিন্তু গ্রেপ্তার হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং যারা জনপ্রতিনিধি ছিল তাদেরকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদেরকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের শাস্তি কিন্তু দেওয়া হয়েছে। এর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি উচ্চারণও তিনি করেছেন বারবার যে ত্রাণ নিয়ে যারা নয়সই করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। সব মিলিয়ে আমি মনে করি যে এখন এই পরিস্থিতিটা অনেকটা নিয়ন্ত্রণে আছে। জি, মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন আপনি। একটু মামুন রশিদের সঙ্গে যুক্ত হতে চাই। মামুন ভাই, যে প্রশ্নটা আমি ফারুক ভাইকে করেছিলাম যে এই যে আমরা সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পারিনি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের সীমাবদ্ধতা রয়েছে, যেমন আমরা যেই হোম কোয়ারেন্টাইনের কথা বলি, হোম কোয়ারেন্টাইন আসলে বাস্তব ক্ষেত্রে কতটুকু প্রয়োগ করা সম্ভব সেটি যেরকম প্রশ্ন রয়েছে, পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিত করার ক্ষেত্রে তো এই বিষয়টি নেই। তো সেই জায়গাতে আমি জানতে চাই যাদের এই মানার কথা তারা কতটুকু মানতে পেরেছেন, আর যাদের মানানোর কথা তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছেন। মামুন ভাই। হ্যাঁ, এটা কিন্তু আমি কিছুটা বিনীতভাবে একটু ভিন্ন মত পোষণ করতে চাই। সেটি হচ্ছে ভারতের দিকে তাকান আপনি, এমনকি মাননীয় মন্ত্রী শুরুতে বলেছেন চীনের কথা, যে সময় সেখানে কিন্তু খুব স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। এই সামাজিক দূরত্ব, দারিদ্র, 20 জনের জন্য একটি বাথরুম, 10 জনের জন্য 2টি রুম, এগুলা কিন্তু ভারতীয় সমস্যা। আপনি জানেন ভারতে গতকাল যে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বক্তৃতা দিয়েছেন, স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করেছেন 20 লক্ষ কোটি রুপি, সেখানে কিন্তু উনি বলেছেন মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য উনি কি করছেন। এবং কি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি উনি যে উদ্যোগগুলো নিয়েছেন সেখানে টেকনোলজি ব্যবহার করছেন। মাননীয় প্রতিমন্ত্রী নিঃসন্দেহে জানেন উনি একজন ভালো ডাক্তারও, উনি একটা ভালো হাসপাতাল গড়ে তুলেছেন সাভারে, সুতরাং আমি সেটা ভিজিটও করেছি। সুতরাং ওখানেও কিন্তু প্রযুক্তির ব্যবহার করে কিভাবে এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মতো ঘটনা যাতে না ঘটে তারা কিভাবে নিশ্চিত করেছে। তো ভারত যদি পারে আমরাও পারতে হবে। চীন যদি ঘনবসতিপূর্ণ এলাকা, চীনেরও কিন্তু মানুষ এরকম আইন মানতে চায় না, ভয় পায়, কিংবা কি করছে ঠিকভাবে নাই, ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারে না। কিন্তু তারা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আরেকটি বিষয় রয়েছে, একটা প্রোয়েক্টিভ কোঅর্ডিনেশন, যেটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে। বাংলাদেশে আমি দুষ্টুমি করে আমার অনেক সহপাঠীরা সরকারের সচিব এবং ঊর্ধ্বতন সচিব পর্যায়ে রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের চিফ কোঅর্ডিনেটর কে, ওরা মুস্কি এসে বলল মাননীয় প্রধানমন্ত্রী। সো এখানে আমাদের শক্ত হাতে কোঅর্ডিনেশনটার কিন্তু এখনো কিছুটা ডিসকানেক্ট রয়েছে। অবশ্যই আমরা আস্তে আস্তে জেগে উঠছি, আমাদের রেসপন্সটা আস্তে আস্তে মোর ইন্টিগ্রেটেড হচ্ছে, হুইচ ইজ গুড। কিন্তু আমাদেরকে যেটা জনাব জাহিদুজ্জামান ফারুক বলেছেন, এই কোভিড কিন্তু ইজ এ রিয়েলিটি। আমাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, স্বাস্থ্য সেবাকে, এমনকি শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, আমাদের যারা শিল্পপতি রয়েছেন, গার্মেন্টস মালিক রয়েছেন, তারা কিন্তু এখনো আমি মনে করি যে ন্যূনতম স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কিংবা স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের এখনো অনেক কিছু করণীয় আছে। শুধুমাত্র যদি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সবকিছু ছেড়ে দেই তাহলে কিন্তু এটা হবে না। এই কারণে আমি মাননীয় মন্ত্রীর সাথে একমত যে স্থানীয় প্রতিনিধি যারা রয়েছেন, সরকারি প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন, সকলে মিলে ওই কমিটিগুলাকে ন্যূনতম স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সর্ববিধ ব্যবস্থা নিতে হবে। এবং সরকার যে আস্তে আস্তে ডিজি হেলথ, স্বাস্থ্য মন্ত্রণালয় যে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে, প্রধানমন্ত্রীর অফিসের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রজেক্টের সাথে মিলে, আইসিটি মিনিস্ট্রির বিভিন্ন নতুন নতুন প্রজেক্টের সাথে মিলে এগুলাকে প্রযুক্তি
এবং একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ টুয়ার্ডস এনশোরিং মিনিমাম পসিবল হেলথ ইমার্জেন্সি, হেলথ অ্যাটেন্ডিং হেলথ হ্যাজার্ড এইটা, এবং সেই সাথে আমাদের যাতে দুর্নীতি না হয় এটা কিন্তু সাধারণ জনগণের বোধ পাবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী, আমি আনন্দিত যে অত্যন্ত সিরিয়াস এটা নিয়েছেন। এই আপনারা, আমি জানি, আপনিও জানেন, এবং আমি নিশ্চিত হ্যান্ড অন হার্ট মাননীয় প্রতিমন্ত্রীও জানেন, ওই 55 জনেই কিন্তু শেষ না, এখানে এরকম 55,000 হতে রয়েছে। এই 55,000 যাতে 55 লাখে পরিণত না হয়, অ্যাটলিস্ট 5,50,000 পরিণত না হয় লুটপাটকারী, সেইটা নিশ্চিত করার দায়িত্ব শুধুমাত্র পুলিশ কিংবা সামরিক বাহিনীর হাতে দিলে হবে না। আমরা সকলেই উই মাস্ট বি লাউডলি সেইং থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড অ্যাবসলিউট নো টু জিরো টলারেন্স, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন, টুয়ার্ডস এনি কাইন্ড অফ করাপশন অ্যান্ড পিলফারেজ। জি ধন্যবাদ মামুন ভাই। একটু জাহিদ ভাইয়ের সঙ্গে যুক্ত হতে চাই। জাহিদুজ্জামান ফারুক ভাই, আমি মামুন ভাইয়ের আলোচনা যে স্পিরিটটা যদি বুঝতে পারি, মামুন ভাই যেটি বলতে চাচ্ছেন মনে হয় এমনটি, যে এই যে সামাজিক দূরত্ব কিংবা ঘরে থাকার বিষয়, এটি মানার জন্য শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নির্ভর না করে জনসচেতনতারও কিছুটা প্রয়োজন আছে কিনা, এই বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই। অবশ্যই এটা আমি তো মনে করি যে এখানে শক্তর ভক্ত নরমের জমি কথা বললে চলবে না, কিন্তু আমাদের জনগণকে সেভাবে আমরা তৈরি করতে পারিনি। অথবা আপনি সোশ্যাল ডিস্টেন্সিং এ যে কথাটা আমরা বলছি, এটা আমাদের কিন্তু, আমি যে কথা আগেও বলছি, এটা কাঠামোগত দুর্বলতা রয়েছে। আজকে কিন্তু আমি যে বিষয়টা আপনি প্রথম শুরু করতে বলতে চেষ্টা করেছিলেন, জীবন এবং জীবিকা, আমরা অনেকক্ষণ বেশিক্ষণ জীবন নিয়ে গেলে জীবিকার ব্যাপারে কিন্তু আমরা আলোচনা কম করেছি। আমার কাছে যেটা মনে হয় যে একই সাথে আমাদের প্রাধান্য দেওয়া উচিত জীবিকার প্রশ্নে। আজকে যে প্রণোদনা দেওয়া হয়েছে বিভিন্ন এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস কে, আমাদের লক্ষ্য রাখতে হবে আগের দিনের মতো যেন না হয়। যারা ডিফল্টার, যারা ব্যাংকের পয়সা নিয়ে বাড়ি গাড়ি করে ঋণ দেয় না, তারা ঋণ পাবে কিনা, তাদের যারা বেতন দিয়ে দেয় না টাকা পাওয়ার পরে, তারা যেন এই সুযোগ না পায়, এটা একটা নিশ্চিত করতে হবে। জি ফারুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু শেষের দিকে মাননীয় মন্ত্রীর সঙ্গে যুক্ত হতে চাই। মাননীয় মন্ত্রী, আপনি মামুন ভাইয়ের কথাটি শুনছিলেন, যেটি 55 সেটি যেন আর না বাড়ে, মামুন ভাই সেই কথাটি বলছেন, এবং এই জায়গাটিতে আপনারা আরেকটু গুরুত্ব দেওয়ার সুযোগ রয়েছে বলে মনে করেন কিনা মাননীয় মন্ত্রী? অবশ্যই, কারণ স্বাধীনতার পর থেকে কিন্তু আমাদের এটা একটা দুর্নামের জায়গা ছিল, সেটা ধীরে ধীরে কমে কমে আসছে, এবং এখন কিন্তু একটা অনেকটা আমি বলবো কমে আসছে। আর আমাদের যেহেতু আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন হয়েছে, আমরা মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের মানসিকতাটা কিন্তু প্রয়োজন অনেকটা উন্নতি হয়েছে। আমি কিন্তু সব জায়গায় বলি যে সবাই কিন্তু এখন এই দুর্নীতি বা ত্রাণের টাকা বা গরিবের টাকা মেরে খাওয়ার মতো মানসিকতা নাই। এই মানসিকতার পরিবর্তন হয়েছে। আমরা আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পরিশ্রম করে, যে ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বাংলাদেশের ভাবমূর্তি বাড়ানোর জন্য তিনি সবসময় কাজ করছেন। আমরা যারা তার দলের নেতাকর্মী আছি, তার দলের হয়ে আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি, তারা আমরা সেই দিকটা, তার সম্মানের দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা অবশ্যই এমন কিছু কাজ করব না যাতে সরকার বা মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট হয় আর জনগণ তাদের হক থেকে বঞ্চিত হয়। ধন্যবাদ। জি মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মামুন রশিদ, অর্থনীতি বিশ্লেষক, তাকে ধন্যবাদ জানাচ্ছি। যুক্ত ছিলেন জাহিদুজ্জামান ফারুক, সিনিয়র সাংবাদিক, তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যেটি দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, বাঁচা কিভাবে, সেই বাঁচার পথ আমরা তৈরি করে নিব, জীবন বাঁচানোর, জীবিকা বাঁচানোর এবং অর্থনীতি বাঁচানোর, সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।